আমরা কর্ডাটা পর্বের ভার্টিব্রেটা উপপর্বের ম্যামালিয়াস শ্রেণীর প্রাণী। পর্ব, উপপর্ব, শ্রেণী। তারপর চিন্তা করো, তোমাদের সিলেবাসে আছে ঘাস ফড়িং, পিকেলোসোরাস পিকটাস, আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টাস শ্রেণীর একটা পতঙ্গ জাতীয় প্রাণী। দ্বিস্তরী প্রাণী আছে একটা, হাইড্রা ভুলগারিস, খুবই সরল প্রকৃতির, দুইটা স্তর দিয়ে তার দেহ নির্মিত দ্বিস্তরী প্রাণী। এছাড়া আছে রুই মাছ, লেবিওরোহিটা। পৃথিবীতে লক্ষ লক্ষ রকমের প্রাণী রয়েছে। আগের ক্লাসে আমরা জেনেছিলাম পৃথিবীতে 25 লক্ষ প্রজাতির প্রাণী রয়েছে। এর মধ্যে আবিষ্কৃত বা শনাক্তকৃত প্রজাতি হলো প্রায় 15 লক্ষর মতো। এত এত বিশাল বড় একটা প্রাণী গোষ্ঠী, আমরা তাদেরকে কিভাবে পৃথক করব, আমরা তাদেরকে কিভাবে জানবো? পৃথক করলে তো জানতে পারবো, তার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা আমরা নিতে পারবো, তার সম্পর্কে আমরা আমাদের সে কি উপকারে আসতে পারে বা আমরা তাদের কি উপকারে লাগতে পারি, এগুলো সম্পর্কে আমাদের বিশদভাবে জানার জন্য এই প্রাণী সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে, আমরা একটা স্পষ্ট ধারণা পেতে পারবো। আর এই সব কিছুর মূলে প্রাণী সম্পর্কে পরিচিতি পেতে হলে আমাদের যে জিনিসটা আগে জানতে হবে তা হলো এই সকল প্রাণীর, পৃথিবীতে বিদ্যমান আবিষ্কৃত অনাবিষ্কৃত সকল প্রাণীর শ্রেণীবিন্যাস। আজকে আমরা জানব সেই শ্রেণীবিন্যাসের ভিত্তি সম্পর্কে। আমরা কিভাবে প্রাণীদেরকে শনাক্ত করব, কি কি বৈশিষ্ট্যর ভিত্তিতে তাকে কোন কোন দলে অন্তর্ভুক্ত করব, সেই সম্পর্কে আজকে আমরা জানব। শ্রেণীবিন্যাসের ভিত্তি, বেসিস অফ ক্লাসিফিকেশন, আজকে আমাদের আলোচ্য বিষয়। তো স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ক্লাসে। আমি মাহমুদ হাসান, টিচার ও কোর্স কোঅর্ডিনেটর, রেডিয়াম সায়েন্স একাডেমি। তাহলে আমাদের প্রথম শ্রেণীবিন্যাসের যে ভিত্তিটা আমরা দেখতেছি তা হলো প্রাণীর আকার। প্রাণীর আকার উপর ভিত্তি করে প্রাণী দুই প্রকার: আণুবীক্ষণিক প্রাণী মাইক্রো অ্যানিমেল এবং বৃহৎ প্রাণী ম্যাক্রো অ্যানিমেল। মাইক্রো অ্যানিমেল যারা অতি ক্ষুদ্র, যাদের খালি চোখে দেখা যায় না, আণুবীক্ষণিক, যা দেখার জন্য মাইক্রোস্কোপ প্রয়োজন, তাকে আমরা বলি মাইক্রো অ্যানিমেল। যেমন ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম, এমিবা, আরও বহু রকম প্রতিষ্ঠান প্রাণী আছে, তারা হচ্ছে মাইক্রো অ্যানিমেল। আর আকারে বৃহৎ, যাদের খালি চোখে দেখা যায়, যাদের হাত দিয়ে ধরা ছোঁয়া যায়, তাদেরকে আমরা বলি ম্যাক্রো অ্যানিমেল। যেমন হাতি, ইলিপাস ম্যাক্সিমাস, মানুষ, হোমোসেপিয়ান্স, এরা হলো ম্যাক্রো অ্যানিমেল। আমরা শ্রেণীবিন্যাসের আরেকটা ভিত্তি দেখতেছি, তা হলো সংগঠনের ক্রমমাত্রা। সংগঠন, তার দৈহিক সংগঠন, তার দেহের কোষ, টিস্যু, অঙ্গতন্ত্র কিভাবে সংগঠিত হয়েছে তার উপর ভিত্তি করে আমরা এই শ্রেণীবিন্যাসটি করেছি সংগঠনের ক্রমমাত্রা অনুসারে। ধীরে ধীরে নিচু স্তর থেকে উঁচু স্তরের দিকে তারা উন্নীত হয়েছে। প্রথম হলো কোষীয় মাত্রার প্রাণী। তাদের দেহ কোষ দিয়ে তৈরি, তাদের দেহ কোষ পুঞ্জ তৈরি হয়েছে ঠিক আছে, কিন্তু কোনো টিস্যু তৈরি হয়নি। টিস্যু সংজ্ঞাতে পরে টিস্যু কি তার মধ্যে আমরা দেখব ওদের সেই রকম টিস্যু তৈরি হয়নি। তাদেরকে আমরা শুধুমাত্র বলতেছি কোষীয় মাত্রার প্রাণী। পরিফেরা পর্বের প্রাণী, প্রাণী জগতের প্রথম পর্ব, সংক্ষেপে P1 দিতেছি আমি। P1 মানে পরিফেরা, পরিফেরা পর্বের প্রাণী, তারা হলো এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। দ্বিতীয়, কোষ টিস্যু মাত্রার প্রাণী, তারা কোষের পুঞ্জ একত্রিত হয়ে শ্রম বন্টনের উদ্দেশ্যে তাদের ক্ষেত্রে টিস্যু তৈরি হয়েছে, অর্থাৎ তাদেরকে আমরা বলতে পারি কোষ টিস্যু মাত্রার প্রাণী। কোষগুলো সন্নিবেশিত হয়ে টিস্যু গঠন করেছে। সরল প্রকৃতির টিস্যু তাদের ক্ষেত্রে দেখা যায়। তারা হলো প্রাণী জগতের দ্বিতীয় পর্ব, P2 দিয়ে লিখলাম সংক্ষেপে, তারা হলো নিডারিয়া। নিডারিয়া পর্বের প্রাণী, তাদের ক্ষেত্রে আমরা দেখতেছি সরল প্রকৃতির, কিছু অঙ্গতে
টিস্যুর মতো গঠন সৃষ্টি হয়েছে, যেমন তাদের হাইপোস্টম সৃষ্টি হয়েছে, তাদের মুখছিদ্রের কাছাকাছি যে অঞ্চলগুলো, তাদের কোর্শিকা, তাদের দেহকাণ্ড, এই অঞ্চলে সরল প্রকৃতির টিস্যুর মতো গঠন এখানে সৃষ্টি হয়েছে। পরবর্তী ভাগ হলো টিস্যু অঙ্গমাত্রার প্রাণী, টিস্যু অঙ্গ P3, অর্থাৎ প্রাণী জগতের তৃতীয় পর্ব। তৃতীয় পর্বের মধ্যে কি রয়েছে? প্রাণী জগতের তৃতীয় পর্ব হলো প্লাটিহেলমিনথিস, PLATYHELMINTHES, প্লাটিহেলমিনথিস। তাদের টিস্যু মিলে সরল প্রকৃতির কিছু অঙ্গ গঠন করে, এই জন্য তাদেরকে আমরা বলি টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। কি অঙ্গ? তাদের ক্ষেত্রে চোখ সৃষ্টি হয়েছে, তাদের ক্ষেত্রে প্রোবোসিস বা খণ্ডক সৃষ্টি হয়েছে, তাদের জননাঙ্গ সৃষ্টি হয়েছে। এই ধরনের সরল প্রকৃতির কিছু অঙ্গ তাদের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে দেখা যায়। সর্বশেষে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, আমরা বলতে পারি এইভাবে P4 থেকে একদম 9 পর্যন্ত, অর্থাৎ মেজর ফাইলাম। চতুর্থ পর্ব কি? নেমাটোডা, নেমাটোডা থেকে কর্ডাটা, এই সকল প্রাণী এই অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তাদের অঙ্গ তৈরি হয়েছে এবং অঙ্গগুলো একত্রিত হয়ে বিশেষ বিশেষ তন্ত্র তৈরি করে, যেমন রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, পৌষ্টিকতন্ত্র, এই ধরনের বিভিন্ন তন্ত্র সৃষ্টি হয়েছে, তাদেরকে আমরা বলি অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তাহলে এইভাবে আমরা দেখতেছি নিচু স্তর থেকে প্রাণী আস্তে আস্তে উপরের দিকে অগ্রসর হয়েছে, উঁচু স্তরের দিকে অগ্রসর হয়েছে। তাহলে এই ছিল শ্রেণীবিন্যাসের সুন্দর একটা ভিত্তি সংগঠনের ক্রমমাত্রা। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী শ্রেণীবিন্যাসের ভিত্তি জীবন পদ্ধতি। তাদের জীবন পদ্ধতি কেমন, তারা কিভাবে থাকে, কার সাথে থাকে, তো তার উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে জীবন পদ্ধতি। মুক্তজীবী, যদি সে কারো উপর নির্ভরশীল না হয়, মুক্তভাবে চলাফেরা করে, কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে কারো উপর নির্ভরশীল না, নিজের খাবার, নিজের প্রয়োজনীয় উপকরণ নিজে ম্যানেজ করে, নিজে সংগ্রহ করে, তাদেরকে বলা হয় মুক্তজীবী। যেমন কবুতর, কোলম্বা লিবিয়া। মানুষও কিন্তু মুক্তজীবী প্রাণী। পরজীবী, পরজীবী সংজ্ঞাটা একটু ভালো করে শোনো, অনেক ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব পরস্পর সহাবস্থানের ফলে যদি একটি অন্যটি কর্তৃক উপকৃত হয়, বিনিময়ে সে উপকারী জীবটির ক্ষতি সাধন করে, তাহলে যে জীবটি উপকৃত হয় তাকে আমরা বলি পরজীবী, এবং যার কাছ থেকে উপকৃত হয় তাকে আমরা বলি হোস্ট, পোষক বা বাহক। তাহলে এই পরজীবীর সাথে বাহকের সম্পর্ককে আমরা বলি পরজীবিতা বা প্যারাসাইটিজম। আর পরজীবী, যে জীবটি উপকৃত হলো, তাকে আমরা বলি পরজীবী বা প্যারাসাইটস। দেখো, পরজীবী কিন্তু পোষক বা বাহকের কোনো উপকারে আসে না, বরঞ্চ তার প্রতিনিয়ত ক্ষতি করে যায়, তার রক্ত, মাংস ইত্যাদি কুরে কুরে খেতে থাকে। তাহলে পরজীবী সম্পর্কে কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে তোমাদের কাছে, দেখি তোমরা পারো কিনা উত্তরটা। তা হলো, আমরা কি পরজীবী? আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কি আমরা পরজীবী হিসেবে ছিলাম? আমরা তো মায়ের কাছ থেকে সুবিধা নিয়েছি, মায়ের কাছ থেকে খাদ্য, মা যে খাবার খেয়েছেন তা তো আমরা খেয়েছি, মায়ের কাছ থেকে আমরা উপকার নিয়েছি। বিনিময়ে মায়ের কিন্তু অনেক ক্ষতি হয়েছে, মায়ের স্বাস্থ্য ভেঙে গেছে, মায়ের জরায়ু স্তরের ক্ষতি হয়েছে, মায়ের গঠন নষ্ট হয়ে গেছে, বডি শেপটাই নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা কি পরজীবী? প্রশ্ন রইল তোমাদের কাছে। আর যদি পরজীবী না হয়ে থাকি, কেন আমরা পরজীবী না? আশা করি এটার উত্তর দিবে তোমরা। মিথজীবী, মিথজীবীর সংজ্ঞাটাও খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, এটাও ভালো করে শোনো কারণ পরীক্ষাতে আসে। দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব পরস্পর সহাবস্থানের ফলে যদি উভয় উপকৃত হয়, পরজীবীতে কি দেখেছিলাম, একটি উপকৃত হয়, আরেকটি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু মিথজীবীতে উভয় উপকৃত হয়। তবে তাদের এই সহচার্যকে বলা হয় মিথজীবিতা, এবং জীব দুটিকে বলা হয় মিথজীবী জীব বা সিম্বায়ন্ট, সহজীবী। দুটি জীব যদি একত্রে থাকে, যদি কারো কোনো উপকারও না হয়, অপকারও না হয়, শুধুমাত্র লগ্নিতা, তারা একত্রিত থাকা, একত্রে লেগে থাকা, তাই হয়ে থাকে, তবে তাদের এই সম্পর্ককে আমরা বলি সহজীবিতা। জীব দুটিকে বলা হয় সহজীবী জীব। মিথজীবী আর সহজীবী দুটো উদাহরণ দিচ্ছি। মানুষের
অন্ত্রে বসবাস করে ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে থাকাতে মানুষের কাছ থেকে কিন্তু সে আশ্রয় পেল এবং মানুষের খাবারের সামান্য একটু অংশ সে খেলো। এতে ইকোলাই ব্যাকটেরিয়া উপকৃত হলো। বিনিময়ে আমরা ইকোলাইয়ের কাছ থেকে ভিটামিন বি কমপ্লেক্স পেয়ে যাই, অর্থাৎ সে আমাদের অন্ত্রের ভিতরে ভিটামিন বি কমপ্লেক্স সংশ্লেষণ করে। তাহলে এইভাবে থাকার জন্য উভয় উপকৃত আমরা। আর সহজীবিতার উদাহরণ হলো রিমোরা নামক একটি চোষক মাছ হাঙ্গরের সাথে লেগে থাকে, তার বডির সাথে লগ্ন হয়ে থাকে। এতে কিন্তু সে হাঙ্গরের কাছ থেকে কোনো সুবিধা তেমন পায় না, যা শুধুমাত্র লেগে থাকে। আর হাঙ্গরও তার সাথেই শুধুমাত্র একত্রে অবস্থান করে। এতে কারো কোনো উপকারও নাই, কারো কোনো অপকারও নাই। তবে তাদের এই সম্পর্ককে বলা হয়, হাঙ্গরের সাথে এই রিমোরা চোষক মাছের সম্পর্ককে আমরা বলি সহজীবিতা।